মন কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা প্রিমা। পর্ব সংখ্যা 4। লারপাড়ের হলুদ শাড়ি, মাথার চুলগুলো হাত খোপা করা, এক গাছি চুল এসে পড়েছে মেয়েটির মুখে সামনে। রান্নায় ব্যস্ত সে, যদিও ডক্টর মিনু আর সগীর ছাড়া কেউ রান্না খায় না। বাইরে থেকে আসা খাবার খায় সকলে। মেয়েটি রান্নার কাছে সাহায্য করছে মিনু। বয়স 40-এর দিকে হবে। মেয়েটি ভালোবাসে তাকে ডাকে মিনু মা। মেয়েটি যখন রান্নায় ব্যস্ত, তখন রান্নাঘরের দরজার সামনে এসে থেমে যায় ছেলেটি। মিনুকে দেখে থমকে যায়, আর এগোতে চায় না। কিঞ্চিত রাগ ওঠে তার। হাতের তালুতে থাকা মিনি ডাক দেয়, মিষ্টি। আদি মিনি থেকে চোখ সরিয়ে তাকায় রান্নার ব্যস্ত মিষ্টির দিকে। মিনু চমকে ফিরে তাকায়। মিষ্টি ফিরে তাকায় না। সে না ফিরেই বলে, মিনি, ডাক্তারকে একা রেখে চলে এসেছ? মিনি ডাকে, আদি আদি। মিষ্টি এবার ঘাড় ঘুরিয়ে ফিরে তাকায়। আদি আর মিনি দাঁড়িয়ে থাকতে দেখে হাসে, বলে, মিনু মা, তোমাদের সবাইকে দেখলে ডাক্তার রেগে যায় কেন? মিনু ভয়ে ভয়ে জবাব দেয়, যাদের আগে চিনতো তাদেরকে দেখলে কেমন জানি করে। জানেন, চিনতো না তাদের আপন কইরা নেয়। ইস, জোরালো শ্বাস নিল মিনু। মিনুর দিকে তাকিয়ে বলল, ডক্টর যখন ভালো হয়ে যাবে তখন সবাইকে চিনতে পারবে, তাই না? মিনু খুশিতে বলে, হ্যাঁ, কেন চিনবে না? ঈশা চোখের নিচে জমিয়ে কাজে ব্যস্ত দেখালো, সবাইকে চিনবে, শুধু আমাকে চিনবে না। আদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন দেখলো মিষ্টি তাকে আসতে বলছে না, তখন রেগে গেল সে। ধমক দিয়ে মিনিকে বলল, মিনি, যাও তুমি, আমার কাছে আসবে না। মিনি আদরি রাগ বুঝে গেল। মিষ্টি বলে ডেকে ডেকে উড়ে মিষ্টির কাছে চলে গেল। মিষ্টির কাঁধে বসে আদিকে বকা দিল, আদি ব্যাড বয়, আদি ব্যাড বয়। আদি আরো রেগে গেল। মিষ্টি তার দিকে ফিরলো, কিন্তু কিছুই বলল না। মিষ্টি কয়েকদিন ধরে তার সাথে কম কথা বলে, কম হাসে, কিন্তু কেন? আদির পাগলাটি মাথায় কিছুই ঢুকলো না। তার প্রচুর রাগ হয়। তার চোখের কোণায় রাগের আভা দেখে মিনু ভড়কে যায়। চলে যাওয়ার জন্যই তো আদি পাশ ঘেঁষে যেতে হবে, তাও সাহস হচ্ছে না তার। আদি রাগলে প্রচন্ড ভয়ঙ্কর দেখায়, কিনাকি করে বসে। মিনু ভয়ত গলায় বলে, ঈশা মা, দেখো তো ডাক্তারকে কেমন রেগে আছে মনে হয়। ঈশা খুন্তি হাতে নিয়ে ঘাড় ঘুরিয়ে আবার আদির দিকে তাকায়। আদির চোখে চোখ পড়তেই তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেয়। আবারও কড়াইয়ে খুন্তি চালাতে চালাতে বলে, তুমি কিছু না বলে চলে যাও, শান্ত হয়ে যাবে। মিনু তাই করলো, যদিও তার ভয়ে গলা শুকিয়ে গেল। আদি কাছাকাছি যেতেই দৌড়ে পালালো। আদি চোখ মুখ কুঁচকে চেয়ে রইল মিনুর যাওয়ার দিকে। তারপর ধীরে ধীরে এসে দাঁড়ালো ঈশার পাশে। মিনি ডানা ঝাপটায় মুখ ফিরিয়ে নিল আদির দিক থেকে। ডাকলো, মিষ্টি, গুড গার্ল। আদি ব্যাড বয়। আদি মিষ্টির ওপর রাগ করলো। সে মিনির সাথে কথা বলবে না বলে প্রতিজ্ঞা করলো, কিন্তু তার মনোযোগ পাওয়ার চেষ্টা করলেও সে ফিরে তাকালো না। পিছু গিয়েও থাকলো দূরে। ঈশা ফিরতে ধাক্কা লাগার আগে নিজেকে সামলালো, কিন্তু চোখ তুলে তাকালো না। আদির চোখে মুখে অসহায়তা ফুটে ওঠে। মিনি মিষ্টি দুজনেই তার সাথে রাগ করেছে। সে কি করেছে? কণ্ঠে বেশ আকুতি জানিয়ে সে ডাকলো, মিষ্টি। ঈশার সাথে সাথে জবাব দিল, ঘরে যান, আমি আসছি। আদির মুখ কালো হয়ে গেল। সে তার জায়গা থেকে সরল না, দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর বেশ অভিমানী কণ্ঠে বলল, মিষ্টি, আমার রাগ উঠেছে। ঈশা চুপ থাকলো। কর্কশ কণ্ঠে বলল, তো আমি কি করব? দেখছে না কাজ করছি, আমি কি বসে আছি? আদির এবার সত্যি সত্যি খারাপ লাগলো। তার মুখটা দ্বিগুণ কালো হয়ে গেল। আর দাঁড়ালো না, গটগট করে হেঁটে চলে গেল। এসে এবার পিছু ফিরে দেখে, আবার কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর শোনা গেল জিনিসপত্র ভাঙচুরের আওয়াজ। ঈশা স্টোভ বন্ধ করে দৌড় দিল। আলিয়ার মুখোমুখি হলো। আলিয়া ধমক দিল, আদির কি হয়েছে? তুমি কোথায় ছিলে? ঈশা আমতা আমতা করে বলল, ম্যাডাম, আসলে আমি রান্নাঘরে। আলিয়া আরো জোরে ধমকালো, তোমাকে আদি দেখাশোনার জন্য আনা হয়েছে। আদি যদি বাইরের খাবার না খায় তাহলে তার ব্যবস্থা আমাদের করতে দাও। এমন তো না যে আদি তোমার হাতে রান্না ছাড়া অন্য কারো হাতে রান্না খাবে না। রান্না করতে গিয়ে তুমি আদি দেখাশোনা করছো না। মনে রাখি, এটা তোমার শ্বশুরবাড়ি নয়। ঈশা জবাব দিতে চেয়েও যাওয়ার আগে আবারও জিনিসপত্র ভাঙচুরের আওয়াজ ভেসে এলো। ঈশা দৌড়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার চক্ষু চড়ক গাছ। পুরো রুমের হাল বেহাল দশা। এই ছেলেটা আর কত জিনিস ভাঙবে? ঈশা দৌড়ে গিয়ে আদির কাছ থেকে পানির জগটা কেড়ে নেয়। চিল্লিয়ে বলে, কি হয়েছে? আদি লাল ফোলা চোখে তাকিয়ে ঈশার দিকে শুধু চেয়েই থাকে, কিছু বলে না। চোখের চাহনিতে খেলে যাচ্ছে একরাশ অভিমান আর অভিযোগ।
ঈশা দেখেও যেন দেখলো না। সে চাইছে না ডাক্তারের জন্য আর মায়া বাড়াতে, চাইছে না ডাক্তারের মায়ে জড়িয়ে যেতে, চাইছে না আদি নামক ছেলেটার সাথে অতপরতভাবে নিজেকে জড়িয়ে নিতে। তাই তো এত লুকোচুরি, এত অবহেলা। কিন্তু কাকে বোঝাবে সে? ডক্টর তো তার এত এত অবহেলা সহ্য করার ক্ষমতা রাখে না। ডক্টর যে ধীরে আসক্তি হয়ে পড়েছে মিষ্টির প্রতি, কে বোঝাবে কার কথা? ঈশা ভাঙা কাজগুলো কুড়িয়ে নেয়। আদির দিকে তাকাতে চায় না সে। রুম থেকে বের হওয়ার আগেই তার আঁচলে টান পড়ে। সে সাথে সাথে পিছু ফিরে। আদি তার আঁচলে হাত পেঁচিয়ে মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে রেখেছে। ঈশা শাড়ির টান ছেড়ে দেয়, কিন্তু কোনো কিছু নড়চড় হয় না। আদি বোধ হয় সর্বশক্তি দিয়েই টেনে রেখেছে। ঈশা বিরক্ত হলো। সামনে চলে আসে একগাছি চুল হাতের বাহুতে পেঁচিয়ে ধরে ঠেলে দিল ডক্টরের সামনে। এসে বলল, ছাড়ুন ডাক্তার, একটু কি এগুলো কি বাচ্চা ধরনের আচরণ? আদির না কেঁপে ওঠে। ঈশা অবাক হলো। ডক্টর কি কাঁদবে? আদি চুপ থাকলো। ঈশার দিকে তাকে অনেকক্ষণ পর বলল, মিষ্টি, তোমার চুল বেঁধে দেই, তোমার আর রাগ উঠবে না? আর ঈশা অবাক হলো। এই ছেলেটা আসলে কি? সে না করে বসলো। বলল, দরকার নেই, শাড়ি ছেড়ে দিন। আদি তাড়াহুড়ো করে শাড়ি ছেড়ে দিল। ঈশা পিছু গিয়ে তার চুলের আটকে নিল ক্লিপ দিয়ে। চুলগুলো ছেড়ে দিল। বলল, মিষ্টি নড়বে না। ঈশা বিষময় চোখে তাকিয়ে রইল ঠাই। আদি উল্টাপাল্টা করে চুল মোড়াতে লাগলো। ক্লিপ দিয়ে আটকে নিল তা। ঈশা সামনের দিকে ফিরে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিতে দিতে বলল, মিষ্টি, তোমাকে সুন্দর লাগছে। কানের পেছনে আদির হাতের স্পর্শ পেতেই শক্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা ঈশা সরাসরি তাকালো ডক্টরের চোখের দিকে। আদি খুশি হলো। ঈশার চুলগুলো ভালো মতো কানের কাছে গুজে দিতে দিতে বলল, মিষ্টি, তুমি রাগ করে থেকো না। আমার রাগ হয়, কষ্ট হয়। তুমি আমাকে ভালোবাসো না মিষ্টি? ঈশা হঠাৎ চমকালো একটি শব্দে, যে শব্দ আটকে গেল তার মনে। আর মনে উচ্চারণ করলো, ভালোবাসা। আদি তার কাছে ব্যস্ত হয়ে বলল, মিষ্টি যাতে না সরে তাই চুলগুলো একবারে সামনে আনলো, আরেকবার কানের কাছে গুজে দিতে লাগলো। আনন্দে সে হেসে উঠল, কিন্তু ঈশা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো আদির দিকে। ডাকলো, ডক্টর। আদি জবাব দিল, ঈশা চোখের কোনায় খানিকটা জল নিয়ে বলল, আপনি আমায় ভালোবাসেন ডাক্তার? আদি চুল নিয়ে খেলতে খেলতে জবাব দিল, খুব। ঈশা নিঃশব্দে হেসে উঠল। যে ভালোবাসার সংজ্ঞাটাও বোঝে না সে নাকি ঈশাকে ভালোবাসে। তারপরও ঈশার কেন জানি খুব ভালো লাগলো। পরক্ষণে সে চুপ হয়ে গেল আদির প্রশ্নে, তুমি আমায় ভালোবাসো না মিষ্টি? ঈশা চোখ সরিয়ে নেয় তাড়াতাড়ি আদির চোখ থেকে। নির্বোধ চোখ দুটো কেন জানি চোখ সরাতে পারে না। আদির প্রশ্নগুলো প্রশ্নবোধকভাবে দৃষ্টি সম্পূর্ণরূপে উপেক্ষা করলো ঈশা। তাড়াতাড়ি বেরিয়ে পড়লো রুম থেকে। আদির খারাপ লাগলো। তার মানে মিষ্টি তাকে ভালোবাসে না, সেজন্য কথা বলে না। ঈশা নীরবে কাঁদলো কিছুক্ষণ। ডক্টরের প্রশ্ন তার কানে বাজতে লাগলো। সে নিজেই নিজেকে প্রশ্ন করলো, আমি কি ভালোবাসি ডক্টরকে? যদি ভালোই বাসি তাহলে কিসের এত টান ডক্টর? ভালো নাই বাসি তাহলে কিসের এত টান ডক্টরের প্রতি? কিসের এত মায়া? কিসের এত মুগ্ধতা? কিসের এত চিন্তা? কেন এত হারানোর ভয়? ঈশা নিজেকে নিজের মনের উত্তর খুঁজতে লাগে। ঈশা চিন্তায় বিভোর, আর অন্যদিকে ডক্টর অভিমানে টইটুম্বর। রাত 11:15। লাইট অফ করে ঘুমোতে পাড়ি দিল আদি। অন্যদিকে লাইট অন করে ঈশার ঘুম আসে না। বিছানার উপর এলোমেলো হয়ে ঘুমাচ্ছে আদি। ঈশা নিচে বিছানা করে শুয়েছে মাত্র। নিচে ঘুমাতে তার কয়েকদিন অসুবিধা হলেও এখন অভ্যাসে পরিণত হয়েছে। হঠাৎই তার কোনো একটা কাজের কথা মনে পড়ে। ধরফরে উঠে সে বিছানা থেকে ধীর পায়ে হেঁটে লক করা ওয়ার্ডরোবের কাছে গেল। মিনুমাকে দিয়ে আলিয়া চৌধুরীর ঘর থেকে নিয়ে আসা চাবিটা দিয়ে লক খুলল। বহুদিন বন্ধ থাকায় ড্রয়ারটা খুলতে বেশ বেগ পেতে হলো তার। ড্রয়ার খুলতে তার মুখে একটুখানি হাসি ঝলক দেখা দিল। হাত বাড়িয়ে নিল একটা অ্যালবামের দিকে। অ্যালবাম হাতে নেয় কয়েক পাতায় যে ছেলেটার ছবি দেখলো সে চিনল না। তাড়াহুড়ো করে আরো কয়েক পাতা উল্টাতে আজিজ চৌধুরীর পাশে পাঞ্জাবি পরা দুটো ছেলেকে দেখতে হুবহু হুঁশ ফিরল ঈশার। তার মানে একটা ডক্টর আরেকটা ডক্টরের ভাই। ঈশা আবারও প্রথম পৃষ্ঠার ছবি দেখল। চোখে সানগ্লাস দেওয়া, বেশ অন্যরকম ভঙ্গি নিয়ে সমুদ্র সৈকতে বাইকে জিপে বসা ছেলেটি ডক্টর। ছবির ডক্টর আর এই ডক্টরের মাঝে আকাশ পাতাল তফাৎ। ঈশা ছবিগুলো দেখে ঘুমে থাকা ছেলেটির মুখের দিকে একবার তাকালো। বহু কষ্টে একটু হাসলো। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে তার চোখ আটকে গেল একটা ছবিতে।
সে চেয়ে রইল অশ্রুসিক্ত নয়নে সেই ছবিতে। সে টের পেল না কখনো তার চোখে থেকে টুপ করে জল গড়িয়ে অ্যালবামের পাতায় পড়েছে। ছবিটিতে মেয়েটির মাথা রেখেছে ছেলেটির কাঁধে। ছেলেটি হাসি মুখে কোথাও যেন ঢিল মারতে ব্যস্ত। ঈশা চট করে চোখ মুছে নিল। হাসি মুখে ছেলেটির ছবির দিকে তাকাতেই জবাব দিল, এ তো আমার ডক্টর না। মেয়েটা তাহলে আইমি, আর উনি আইমির আদি। আমার ডক্টর নয়। ফুঁপে কেঁদে উঠল ঈশা। অ্যালবামটি তার জায়গায় রেখে আওয়াজ করে ড্রটি বন্ধ করলো সে। কাগজ কলম নিল ওয়ারড্রপের ওপর রাখা কলমদানি থেকে। কাগজে চিরকুট করলো, 3 টুকরো করে ফেলে দিল তা। অন্য এক টুকরোতে লিখে ফেলল, কাঁচা হাতে কিছু অভিমান্য শব্দমালা। কি লিখলো সে নিজেও জানে না। লিখে কাগজের টুকরোগুলো সে ড্রয়ার থেকে ওই অ্যালবাম নিয়েছিল সেই ছবির নিচে রেখে দিল। তারপর আবারও আগের মতো রেখে দিল ড্রয়ারটি লক করে। জোরালো শ্বাস নিল, সাথে সাথে তাকালো ঘুমন্ত ছেলেটার দিকে। এতক্ষণে জমে থাকা চোখের নিচে জলটুকু খানিক দুফোঁটা গড়ালো। পাশে বসে ছেলেটির ঘুমন্ত মুখ নির্মলভাবে চেয়ে দেখল সে। কি সুন্দর তার মুখশ্রী, কি মায়া জানানো তার মুখখানি। ডক্টর ভিজে চুপিচাপি হয়ে গিয়েছে সেই দিন। কপালে ছড়িয়ে ছিটিয়েছিল চুলগুলো। চোখে মুখে তার গাম্ভীর্য বরাবরের মতো। তার ভাষা নয়, মন কেমন করা। সাথে ডক্টরের মিষ্টির এই একই অবস্থা। বিষয়টা কাকতালীয় হলেও পরপর 6 বার দেখা হয়েছিল তার ডাক্তারের সাথে। কয়েকবার সে বাসা থেকে বের হওয়ার পর দেখেছে, কিন্তু তখন লুকিয়ে থেকেছে। ডক্টরের সাথে কেন সবসময় মন কেমন বৃষ্টির সময়ই দেখা হতো? কেন মন কেমন করা অনুভূতিতে তলিয়ে যেতে হতো? ডক্টরের চোখে কি কোনো জাদু আছে? সে চোখে চোখ রাখলে কেন মন কেমনের বৃষ্টি ঝুপ করে নেমে আসে? বৃষ্টিরা কি বুঝে সব খুশি হয়, নাকি কোনো এক হারিয়ে যাওয়া প্রেম কাহিনী রচিত করতে আসে? হারিয়ে যখন যাবে তখন এত রচনা কেন করতে হবে? এই রচিত প্রেম কাহিনী যে মিষ্টির বড্ড বাজেভাবে ফেঁসে গিয়েছে। সে অনুভব করতে পারছে এই সপ্তম দেখায় ডক্টরের প্রেমে সে আটকে গিয়েছে। সে সত্যি সত্যি ডক্টরকে ভালোবেসে ফেলেছে। তাহলে অন্য একটা মেয়ের সাথে ডক্টরকে দেখলে কেন এত কষ্ট হয়? তার বুকে জ্বালাপোড়া কেন করে? তার চোখে নোনা জল কেন গড়িয়ে পড়ে? বৃষ্টি কি অতটাই নরম মনের? মিষ্টি চোখের জল কি ততটাই সস্তা? এলোমেলো ভাবনার সুতো ছিঁড়ে ছেলেটির গরম নিঃশ্বাস তার হাতে পড়ায়। ছেলেটি তার হাতে চাপা দিয়ে মাথার নিচে ঘুমানোর ভঙ্গিতেই মনের কষ্ট হলো যেন ডক্টর বেশ আরামে ঘুমাচ্ছে। ঈশা বেশ মিষ্টি করে হাসলো, আস্তে করে ডাকলো, ডক্টর। রাতের নৈশব্দ আওয়াজটি মিনির কানে পৌঁছে গেল। সে নীরবতা ভেঙে ডেকে উঠল, ডক্টর। ঈশা চমকে উঠল, তার হাসি পেল। বলল, মিনি তুমি শুনতে পেয়ে গেছ? মিনি ডক্টর ডাকতে শুরু করলো একাধারে। মিনি ডাকলো মিষ্টি আদি। ঈশা হাত ছাড়িয়ে নিয়ে মিনির দিকে তেড়ে গেল, বলল, শ্যাট আপ, ডক্টর ঘুমাচ্ছে। মিনি যেন রাগ করলো, ঠোঁট দিয়ে পায়ে ঠোকর দিয়ে আস্তে করে বলল, মিষ্টি ব্যাড গার্ল। ঈশা হাসলো। ঘুমন্ত ছেলেটার মুখ পানে একবার চেয়ে তারপর নিজের বিছানায় এসে পাশ ফিরে শুয়ে পড়ল। নানান কল্পনা জল্পনা সে নিজেই নিজের মনে আনমনে হাসলো। ডক্টরের ছোঁয়া হাতটার দিকে তাকিয়ে বলল, হাতটা ধরে রাখলে খুব ক্ষতি হতো না ডক্টর? গণপ্রতিবন্ধ করে অনুরোধ, বা ডক্টরের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মৃদু আওয়াজে, ডক্টরের প্রত্যেকটা স্পর্শে মৃদু মন্দ অনুভূতি নড়াচড়া দিচ্ছে ছোট্ট মনে। ভুলে যায় সে একজন রক্ষিতা। নতুন করে তার মনে বাসা বাঁধে ভালোবাসা নামক ছোট্ট দুষ্টু পাখিটা। সে প্রতিনিয়ত ডাকে, ডক্টর ডক্টর। ঈশা এসে কুটোকুটি হয়। ঘুমোতে গিয়েও ঘুম হয় না তার। মাঝে রাতে মেঝেতে পড়ে থেকে ঘুম আসে না। গাথা গায়ে দিতেও সে ভয়ে চমকে ওঠে। ওমাগো বলে চিৎকার দেওয়ার আগেই তার দিকে বালিশ ছুঁড়ে মারে ছেলেটি। ঝিমুতে ঝিমুতে বসে থাকে মেঝেতে। ঘুম ঘুম জড়ানো কণ্ঠে ডাকে, মিষ্টি। ঈশা অবাক হয়ে উকি দেয়, বলে, ডক্টর আপনি এখনো কেন? আজকেও কি শুরু করেছেন? আদি শোনে না ঈশার কথা। চোখ বন্ধ অবস্থায় রাগ দেখিয়ে বলে, সরো। ঈশা ভয়ে চট করে সরে পড়ে, চাদর পেরিয়ে মেঝেতে বসে পড়ে। ঈশা সরতেই আদি ধমকে সুরে বলে, তার একজনের কাছে একা। বিছানায় আদি পুরোটাই শুয়ে পড়ে। আবারও
জড়ানো কণ্ঠে বলে, মিষ্টি ঘুমাও। ঈশা কান্না পেল। সে কাঁদো কাঁদো করে বলল, আপনি নরম বিছানা ছেড়ে এখানে কি করছেন ডক্টর? আমি কোথায় ঘুমাবো? আদি উত্তর দিল না। ঈশার রাগ দ্বিগুণ হলো। বলল, ডক্টর উঠুন। এই ডক্টর। ততক্ষণে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে বোধহয় ডক্টর। ঈশা আদির মুখের দিকে তাকালো। ডক্টর উঠুন। তারপর আদি উঠে না। ঈশা এবার গায়ে থেকে ঢেলা দিয়ে উঠল, খাটে উঠুন। আমার ঘুম পাচ্ছে। আদি কান্না কান্না ভাব নিয়ে বলে উঠল। অসহায় হয়ে চেয়ে থাকলো ঈশার দিকে। বলল, মিষ্টি, আমার খুব ঘুম পাচ্ছে, কিন্তু তুমি ঘুমাতে দিচ্ছ না। ঈশার চোখ ছোট ছোট করে বলল, আমি কিভাবে? আদির স্বস্বীকারোক্তি, তুমি আমাকে ছেড়ে কোথায় কোথায় চলে যাচ্ছ, তাই ঘুম আসছে না। ঈশা মাথায় হাত দিল। বললাম, আমি এখানেই আছি, এই রুমে। আদি আবার ধপ করে বালিশে মাথা রাখলো। বলল, তুমি এই বালিশে আমার মতো মাথা রাখো। ঈশা অবাক হলো আবার। সে খানিকটা উঁচু আওয়াজে বলে, এসব কি কথা ডক্টর? এক বালিশে দুজন ঘুমাতে হয় নাকি? আপনি উঠুন, আমি এখানে ঘুমাবো। আদি নাছোড়বান্দা। ঈশাকে টেনে বালিশে রেখে বলল, এখানে মাথা রেখে ঘুমাও। এভাবেই থাকো মিষ্টি, আই প্রমিস তোমাকে আমি ডিস্টার্ব করবো না। ঈশা বাক্রুদ্ধ। আর কিছু তাকে বলতে দেয় না আদি। নিজেও কিছু পারে না, ঘুমের রাজ্যে তলিয়ে যায়। হাতে পেঁচিয়ে রাখে আদি ঈশার আঁচল। ঈশাদির বোকা বোকা কাজ দেখে লুকিয়ে হাসে। কনিয়ে ভর দিয়ে খানিকটা গলা উঁচিয়ে আদির মুখের দিকে তাকায়। আদি ঘুমাচ্ছে ভুরু কুচকে রেগে। ঈশারা সত্যি হাসি পেল এই কাহিনী দেখে। সোফায় হেলান দেওয়া ছেলেটা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে ঈশার দিকে। তাদের বাড়িতে নতুন মেয়েটিকে হাতে পার তার ভাবনার বাইরে। ছেলেটি আতির বড় ভাই, বড়লোক বাপের ছেলে, দাম্ভিক অহংকার, মদ খেয়ে এসেছে। সোফায় পড়ে আছে। আজি চৌধুরী কোনো কথাই তার কানে নেই। তার মাথায় ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ আগে দেখা মেয়েটিকে। আজি চৌধুরী দমকে জিজ্ঞেস করে, বাড়িতে আসার পরে সাথে সাথে তুমি মাতলামি শুরু করেছো আফি? আফি হেসে উত্তর দিল, বাবা প্লিজ, আমি ছোট নই, এভাবে ধমকাবে না। আজিজ চৌধুরী আবারও জিজ্ঞেস করলে, তুমি রায়নার গায়ে হাত তুলেছ? আফি এবার হো করে হাসলো। বলল, মেরে ফেলিনি, এটাই বেশি। আজিজ চৌধুরী এবার বেশ রেগে গেলেন। বললেন, তোমার জন্য আমি মদ খাওয়া শিখিয়েছি এইসব করতে। এখনো যদি আবার এসব মদ খাওয়া অভ্যাস হয়, চিরদিনের জন্য হারাবো আমরা ওকে। ভাইয়ের জন্য এটুকু ধরো তোমার নেই আফি? আফি রাগ দেখিয়ে বলল, কে আমার ভাই? আদি আমার ভাই নয়। আমি আদিরও ভাই নই। আমি কেউই নই এই বাড়ির পালিত সন্তান। আমি তোমাদের সন্তান হচ্ছে না দেখি আমাকে দত্তক নিয়েছো, আর যখন ছেলে হয়েছে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছো। বেশ হয়েছে, আদি পাগল হয়ে গেছে, এটাই হওয়ার ছিল। আজি চৌধুরী গর্জন করে ডাকি, আফি মুখ সামলে কথা বলো। তোমাকে কখনো ছুঁড়ে ফেলিনি আমরা। তুমি যা পেয়েছো আদি তা পেয়েছে বলো। আদি এর চাইতেও বেশি কিছু দিন দেইনি আমি। আমরা পুরো মালিকানার ওপর তোমাদের দুজনের সমান অধিকার। তারপরও তুমি কি করে এসব কথা বলতে পারো? আফিন কান দেয় না আজিজ চৌধুরীর কথায়। বলে, ওই মেয়েটা আদির বউ নাকি? বলতে না বলতে হো হো করে হাসে। আজিজ চৌধুরী বলে, বউনা রক্ষিতা। আফি পাখা হেসে ওঠে, হাতের তালু অপর হাতে ঘষে উঠে দাঁড়ায়। বলে, দেখতে হবে তো। আজিজ চৌধুরী শান্ত কণ্ঠে বলে, রাগ দেখিয়ে, মেয়েটার কোনো ক্ষতি করবে না। আদিকে না হয় সুস্থ করে তোলা পর্যন্ত তুমি নোংরামি বাসার বাইরে করো, ভেতরে নাই। আফি হাসতে হাসতে ঢলে পড়ে। রায়নার দিকে তাকিয়ে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলেছি। হাসির আওয়াজ শুনে ঈশা ওপর থেকে তাকায় আফির দিকে। মিনুকে বলে, মিনুমা, উনি এভাবে হাসছে কেন? ডক্টরের মতো ওনারও কি রোগ আছে? মিনু ঘৃণা নিয়ে বলে, মদ গিলেছে তাই অমন করছে। তোমার ডক্টর সাবধানে রাখবে এই ছেলে থেকে, কখনো না মদ ছয়। ঈশা না বলে উঠে। ডক্টর যদি মদ ছয় তাহলে ব্ল্যাকআউট হবে, আবার নেশা হবে না। আবার নেশা হবে না, পেলে পাগলামি করবে, উত্তেজিত হবে। ডক্টর বারণ করেছে সব খাওয়ায়। উনি কদিন থাকবে মিনুমা? মিনু দায়সারা ভাবে বলে, বাড়ি তার, মর্জি তার, বাড়ির বড় ছেলে বলে কথা। ঈশা চিন্তিত হয়ে গেল। মনে পড়ে গেল ডক্টরের খাওয়ানো সময় হয়েছে। সে গিয়ে দেখে আদি বিছানায় মিনিকে নিয়ে বকবক করতে ব্যস্ত। ওষুধ খাওয়ার বেশ ঝামেলা পোহাতে হয় ঈশাকে। তাই সে ডক্টরের বিপরীত দিকে বসে পড়লো। ডক্টরের মতো দু হাতে নিয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ পর আদি তাকালো ঈশার দিকে। আবারও মাথা নামিয়ে মিনিকে খাওয়াতে লাগলো। ঈশা ডাকলো, ডক্টর। আদি জবাব দিল, হুম। ঈশা আবারও ডাকলো। আদি মাথা নামানো অবস্থায় জবাব দিল, হুম। ঈশা দুষ্টুমি করতে ভালোই লাগে। সে আবারও ডাকলো, ডক্টর।
আদি মিনিকে খাওয়াতে খাওয়াতে আবারও জবাব দিল, হুম। ডক্টর, হুম। ঈশা হো হো করে হেসে দিল। আদি জবাব দিল, হুম। ঈশা হাসি থামাতে পারল না। আদি চেয়ে রইল ঈশার হাসির দিকে। আদির চোখে চোখ পড়তেই কমতে লাগলো ঈশার হাসি। ডক্টরের তাকানো দেখে মনে হচ্ছে একদম একজন সুস্থ সবল স্বাভাবিক স্বামী স্ত্রীকে দেখছে। ঈশার চোখে লজ্জায় হুট করে বলল, কি? ঈশার নাক ছুঁয়ে দেয়। বলে তোমাকে বলে তোমার হাসিটা খুব সুন্দর। তুমি আবার হাসবে মিষ্টি? ঈশা চোখ সরিয়ে নিচে তাকায়। লজ্জা কাটাতে চিৎকার দিয়ে বলে ওঠে, ডক্টর ওষুধ খাবেন এখন? কেমন? আদি মুখ কালো করে সাথে সাথে বলল, মিষ্টি আমার কষ্ট হয় ওষুধ খেতে, তুমি কষ্ট দেবে? ঈশা হাসি পেল, মনে মনে বলল, বা ইমোশনাল ব্ল্যাকমেল। ঈশা বলল, আমি রাগ করবো আপনার সাথে? ওষুধ খেয়ে নিন, দেখবেন মিনি ডাকবে গুড বয়, সাথে আমিও। আদি মাথা নেড়ে বলল, না না, মিনি গুড বয় ডাকবে, তুমি গুড বয় ডাকবে। ঠিক আছে মিষ্টি। ঈশা অবাক হয়ে হাসলো, বলল, ব্রিলিয়ান্ট ডক্টর। আদি মাথা চুলকিয়ে বলল, কিন্তু আমি ওষুধ খাবো না মিষ্টি, কিছুতেই না। ঈশা জেদ ধরলো, বলল, খেতেই হবে, না খেলে আপনি সুস্থ হবেন কি করে? আর সুস্থ না হলে আপনি আমাকে মনে। ঘন মেঘের অন্ধকারে হারিয়ে গেল যেন ঈশার মুখ। আর কিছু বলতে পারে না সে। মনে হলো তার দু চোখ হঠাৎ ভিজে উঠলো। এক নির্বাচনীয় যন্ত্রণায় সে কাতর হলো, টলমলে চোখ দিয়ে তাকালো আদির দিকে। আদি তৎক্ষণাৎ বেডসাইড টেবিল থেকে পানি গ্লাসটি ফেলে দিল, চিৎকার করে বলল, আমি ওষুধ খাবো না মিষ্টি। ঈশা তাকালো আদির মুখের দিকে, থমথমে গলায় বলল, আমিও চাই না আপনি সুস্থ হন। আপনি আমায় ভুলে যাবেন সুস্থ হলে। আমি ডক্টরকে হারিয়ে ফেলবো, আমি আপনাকে হারিয়ে ফেলবো ডক্টর। খুশি দাদি চোখ চকচক করে উঠলো, বলল, আর কখনো ওষুধ খাবো না মিষ্টি, তুমি বলবে না? আর প্রমিস করো? ঈশা অবাক চোখে তাকায়। খুশিতে ঝলমল করে ওঠা আদির মুখপানে চেয়ে হুট করে ডুকরে কেঁদে ওঠে সে। আদি অবাক হয়, ঈশা কান্না চেপে রাখতে না পেরে আবারও কাঁদে। আদি চোখ বড় বড় করে তাকিয়ে বলে, কেন কাঁদছো মিষ্টি? তুমি রাগ করেছো? ঠিক আছে, আমি ওষুধ খাবো। ঈশা তাতে দাঁত চেপে কাঁদতে কাঁদতে মুখের বেহাল দশা বানায়। আদি চেয়ে থাকে ঈশার মুখের দিকে, দৌড়ে গিয়ে অন্য গ্লাস এনে বলে, ওষুধ দাও মিষ্টি, ওষুধ দাও। ঈশা চামচ চমকে চোখ তুলে তাকায় ডক্টরের দিকে। আদি তার সামনে এসে বসে, দুহাত দিয়ে মুছিয়ে দেয় ঈশার ভেজা চোখ গাল। ঈশার গাল আবারও ভিজে ওঠে, শব্দহীনভাবে পড়তে থাকে জল। আদি মুছে দিতে দিতে বলে, আমি আর রাগ দেখাবো না মিষ্টি, তুমি আর কেঁদো না। ঈশা মুখ আগলে রেখে আদির মুখের দিকে নিজের হাত দিয়ে ধরলো, ডক্টর আমি এজন্য কাঁদছি না। আদি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। ঈশা আবারও কেঁদে দিল, বলল, আপনি আমাকে ভুলে যাবেন ডক্টর? আমাকে যখন দূরে ঠেলে দিবেন, মিষ্টি নামক মেয়েটার চিহ্ন থাকবে না আপনার জীবনে। আদি কিছু বুঝলো না। ঈশা তার পেছন থেকে ওষুধের বক্সটা বের করলো। টপ টপ জল পড়লো ওষুধের পাতায়। টপ টপ জল পড়লো ওষুধের পাতায়। ঈশা কোনো মতে আদির সামনে ওষুধ বাড়িয়ে দিল, ক্ষীণ কণ্ঠে কান্না মাখা আওয়াজে বলল, খেয়ে নিন। আদির মুখ দিকে তাকাতেই ওষুধ খেয়ে নিল, গ্লাসটি রেখে দিল। ঈশার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি এখনো কাঁদছো মিষ্টি? আমি তো খেয়ে ফেলেছি, দেখো, এই দেখো মিষ্টি। এসে হেঁচকি তুলে কাঁদলো, আচমকা জড়িয়ে ধরল আদিকে। কান্নায় ভাসলো বুক, কেঁদে কেঁদে বলল, আপনি জানেন ডক্টর আমি আপনাকে কিসের ওষুধ খাইয়েছি? আদি ঈশাকে দুজনের বন্ধনে আবদ্ধ হতে জানতে চাইল। ঈশা বহু কষ্টে নিঃশ্বাস নিল। আমাকে ভুলে যাওয়ার ওষুধ খাইয়েছি ডক্টর, আপনি ধীরে ধীরে আমায় ভুলে যাবেন। মিষ্টি নামক মেয়েটিকে আপনার স্মৃতির পাতায় ধোঁয়াশা হয়ে যাবে। ধোঁয়াশা হতে হতে হয়তো একদিন চিরতরে মুছে যাবে আপনার মন, হৃদয়, জীবনে আইমিন নামক মেয়েটি ছিল, আছে ও থাকবে। আমি খানিকক্ষণের জন্য এসেছি আপনার জীবনে, আবার চলে যাব। আদিশার কথা মনোযোগ দিয়ে শুনলো, জড়িয়ে ধরা অবস্থায় ঈশার পিঠে হাত রাখে, তার শাড়ির আঁচল পেঁচিয়ে ফেলে। খুশিতে বাকবকুম হয়ে বলল, কেঁদো না মিষ্টি, আমি তোমার শাড়ির আঁচল আমার হাতে পেঁচিয়ে রাখবো, কোথাও যেতে পারবে না তুমি। ঈশা তার চোখ মুছে দিল আদির পাঞ্জাবিতে, চোখ দুটো চেপে ধরলো আবারও আদির কাঁধে। আদি চুপটি মেরে বসে রইল, শাড়িটা আরো ভালোভাবে আঙ্গুলে পেঁচিয়ে বলল, আমি তোমাকে ছাড়বো না মিষ্টি, তুমি ছেড়ে দিলে মেরে ফেলবো তোমাকে, আমি মরে যাব তোমার সাথে, ভালো হবে না বলো?